রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা, সেবা না দিয়ে কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত, অভিযোগ দক্ষিণের মেয়রের, পাল্টা দোষারোপ ওয়াসার। হাওড়া অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত। সাকুরা বার বয়ের সঙ্গে দ্বন্দ্বে পরিকল্পিতভাবে খুন করা হয় যুবদল নেতা জনিকে, দাবি পরিবারের। কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা মা নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেলে। এবং রাজধানীর সদরঘাটে লঞ্চ থেকে নেমে হয়রানির শিকার যাত্রীরা, খোদ পুলিশই করছে চাঁদাবাজি। ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ওয়াসা পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। নাগরিক সেবা না দিয়ে হাজার কোটি টাকার নানা প্রকল্প নিয়ে ব্যস্ত সংস্থাটি, এমন অভিযোগও করেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইদ খোকন। এ সময় ঢাকা মহানগরীর নানা অব্যবস্থাপনার জন্য 56টি সেবা সংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি। তবে ঢাকা ওয়াসা জলাবদ্ধতার জন্য পাল্টা দোষারোপ করেছে সিটি কর্পোরেশনকে। মাহমুদ রাকিবের রিপোর্ট। অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের অনেক এলাকা ও প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ার চিত্র প্রতিদিনকার। প্রতি বছরই এ সমস্যা সমাধানের জন্য সেবা সংস্থাগুলো ও সিটি কর্পোরেশন নানা আশ্বাস দিলেও ভোগান্তি থেকে এখনো মুক্তি পাননি নগরবাসী। তবে নগরবাসী এ জলাবদ্ধতার জন্য এতদিন বিভিন্ন সেবা সংস্থা ও সিটি কর্পোরেশনকে দায়ী করলেও মঙ্গলবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে ঢাকা দক্ষিণের মেয়র স্পষ্ট করে বললেন, জলাবদ্ধতার জন্য দায়ী শুধুমাত্র ওয়াসাই, এবং ওয়াসা সে দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ বলেও দাবি করেন মেয়র। জলাবদ্ধতা স্ট্রং সুয়ারেজ ম্যানেজমেন্টের জন্য কমপ্লিটলি রেসপন্সিবল ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা, আমি নির্বাচিত মেয়র হিসেবে বলতে বাধ্য হচ্ছি, আজকে একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। এই ঢাকা শহরের নর্দমা, এটা ঠিক করতে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এটা ঠিক করার জন্য ঢাকা ওয়াসার মনোযোগটুকুই যথেষ্ট। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যবহার উপযোগী পানি দিতেও ওয়াসা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন সাইদ খোকন। যেখানে পানি তো নাই সেখানে নাই, যেখানে যায় সেখানে ময়লা দুর্গন্ধযুক্ত পানি যায়। ওয়াসার লোক, তাদেরকে যখন বলি তারা বলে তাদের অর্থের অভাব রয়েছে। হয় ঢাকা ওয়াসাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে একীভূত করতে হবে, নয় ঢাকা ওয়াসার নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই অবস্থা চলতে পারে না। তবে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যদি কোনো দায়িত্ব নাই থাকে, তাহলে কেন তারা পুরো শহর জুড়ে ড্রেনেজের কাজ করছেন, এমন পাল্টা প্রশ্ন রেখে সাইদ খোকনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। অবশ্যই একমত নাই, কি ব্যর্থতা বলুক। ঢাকা শহরের ড্রেনেজের মাত্র কত পার্সেন্ট আমাদের কিন্তু সবাই জানেন। আচ্ছা, এখন যে সারা ঢাকা শহরের ড্রেনেজের কাজ হচ্ছে কে করছে বলেন? আরে ড্রেনেজের কাজ করবেন আপনি, আমার দায়িত্ব, মানে কাজই করি না, কি করে আমরা এটা দায়িত্বে আসলাম? আমি বুঝলাম আপনি তো ড্রেনেজ করছেন জনগণের করানোর জন্য, জানতে পারছেন না কেন? রাজধানীবাসী বলছেন, নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সেবা সংস্থাগুলোর মধ্যে যে কতটা সমন্বয়হীনতা রয়েছে তা সিটি কর্পোরেশন ও ওয়াসার এমন পাল্টাপাল্টি বক্তব্য থেকেই বোঝা যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অপচয় হয় বিপুল পরিমাণ অর্থের। বিশ্লেষকরা বলছেন, সব ধরনের প্রকল্প বাস্তবায়নে মনিটরিং বাড়াতে হবে কর্তৃপক্ষকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই নির্মাণ উপকরণ যাচাই করতে কেনা হবে স্ক্যানার মেশিন। অন্যদিকে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানালেন দক্ষিণের মেয়র। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে।
কখনো অলিগলি, ছোট রাস্তায়, কখনো বা প্রধান সড়কে। দীর্ঘ সময় ধরে এসব পাইপ বসানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। এসব কর্মযজ্ঞে অতিষ্ঠময় হয়ে ওঠে স্বাভাবিক চলাফেরা। দুর্ভোগ পোহাতে হয় সব শ্রেণীর মানুষকে। একসাথে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এখান থেকে গড়ায় ওখানে নিতেছে, ভাঙতেছে। এই দেশ কবে আদৌ সুস্থ হবে কিনা, আদৌ সুস্থ হবে কিনা সেটা আমরা এখনো জানি না। নাগরিক সুবিধা দিতে আগের 24 ইঞ্চি পাইপ সরিয়ে এসব গলিতে বসানো হচ্ছে 42 ইঞ্চি, আর প্রধান সড়কে বসানো হচ্ছে 48 ইঞ্চি ব্যাসের পাইপ। তবে মানসম্পন্ন নির্মাণ উপকরণ না হওয়ায় 10 ফিট মাটির নিচে বসানোর আগেই ভেঙে পড়ছে পাইপগুলো। ভাঙা অংশগুলোর মাধ্যমে দেখা দেয়া নানা রঙের ইটের মিশ্রণই বলে দেয় কতটুকু টেকসই এই উপকরণগুলো। নগর সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা আর মনিটরিং না থাকায় দুর্নীতি বন্ধ হচ্ছে না। যথাসম্ভব দুর্নীতিমুক্ত হতে হবে, তা না হলে ওই 1 নম্বর ইটের বদলে 2 নম্বর 3 নম্বর এগুলো আসবে, বা এই জাতীয় নিম্নমানের বা নিম্নতর মানের দ্রব্যাদি জিনিসপত্র দিয়ে কার্য সম্পাদন। যদি আপনার মাঠ পর্যায়ে তদারকি না থাকে, যিনি কন্ট্রাক্টর আছেন তিনি তো বেশি লাভ করতে চাইবেন। সে যত ফাঁকি দেওয়া যেত মাটির নিচে কেউ দেখবে না। আবার যিনি তদারকি করেন তারও হচ্ছে যে তো মাটির নিচে আর কে দেখবে, কাজ হয়ে গেলে তো শেষ। তবে যথাযথভাবে মান যাচাই করতে শীঘ্রই ফ্যারো স্ক্যানার মেশিন কেনা হবে বলে জানায় ডিএনসিসি। আর স্থায়ী অবকাঠামো নির্মাণে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ মেয়র। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাইট থেকে রিজেক্ট করা হচ্ছে, তারপরে যদি 2-1টা থেকে থাকে উইল বি ভেরি সিরিয়াস। আমরা ফেরো স্ক্যানার কিনবো, পাইপ বসানোর আগে সবগুলো আমরা স্ক্যান করে বসাবো যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিইনফোর্সমেন্ট আছে কিনা। আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, কমন ইউটিলিটি ডাক্ট টানেল। এই প্রকল্পটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা প্রকল্প। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটা স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদে নগর সরকারের কোনো বিকল্প নাই। নগরের বিভিন্ন ব্যবস্থাপনায় কাজ করা 22টি সংস্থাকে সমন্বয় না করা গেলে জনদুর্ভোগ কমবে না বলে মনে করেন এই নগরকর্তা। এখন এটা অনগোয়িং চলছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনির হাওর এবং পাকনা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার 11টি উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের পানিতে বুড়ো ধানের ফসল তলিয়ে যাওয়ার ফলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাওরের 41 কোটি টাকার মাছ ও হাঁস মরে যায়। এ সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বিপাকে পড়ে মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। তবে নদী ও হাওরের পানি স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে আজ দুপুর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মৎস্য বিভাগ। যে সমস্ত বিলগুলিতে মাছের মরক দেখা দিয়েছে সেই বিলগুলিতে আমরা ব্যাপক হারে রুই জাতীয় মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে বড় সাইজের 5 ইঞ্চি 6 ইঞ্চি এই ধরনের সাইজের মাছের পোনা অবমুক্ত করব। বড় খুশি হয়েছি, এখানে পাবলিকে বন্যানি দিকে পানি দান, ওখানে যদি পাবলিকে 4টা মাছ মারে তো বেচা পাবলিকে 4টা মাছ খাইতে পারবো। আমরা তো ওই লামাজি তিনি মাছ আইন না কিছু বেচা কিছু সদস্য সালফাইট না খাই ও আমরা খারবার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সর্বশেষ ক্ষতি নিরূপণ না করা হলেও এই পর্যন্ত 1.5 লক্ষাধিক হেক্টরের জমির ধান পচে গেছে। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে আমরা টাকায়, চাউলে এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতিটা নিরূপণ করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে পারবো। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওরবাসীর দুঃখ দুর্দশা লাঘবের জন্য আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। ডিস্ট্রিবিউশনটা হবে অবশ্যই ট্যাগ অফিসারের উপস্থিতিতে। পুলিশকেও বলা হয়েছে, আমরা অনুরোধ করছি যে ডিস্ট্রিবিউশন যখন হবে তখন শৃঙ্খলার জন্য সেখানে পুলিশ মোতায়েন থাকবে। আর এখানে কোনো রকম অনিয়ম হলে সাথে সাথে আমরা লিখিত নির্দেশনা কিন্তু ইউনিয়নদেরকে দিয়েছি যে সাথে সাথে মোবাইল কোড করে তাদেরকে জেল জরিমানার ব্যবস্থা করবে। ভিজিএফ যে কার্ডধারী যারা 30 কেজি করে চাল এবং 500 করে টাকা পাবে, আমরা এই 2-3 দিনের মধ্যে আমরা মে মাসেরটা সহ এবং এই মাসের 38 কেজি চাল এবং 500 টাকা আমরা বিতরণ করে দিতে পারবো। গত 25 দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল নিমজ্জিত থাকায় প্রায় 1,500 কোটি টাকার ফসল হানি হয়েছে। পাশাপাশি প্রায় 2 কোটি টাকার মাছ ও হাঁস মারা গেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।
এদিকে হাওর অঞ্চলের সাম্প্রতিক বন্যায় দেশে চালের ঘাটতি হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি দাবি করেন, ফসলের যতটা ক্ষতি হয়েছে বলা হচ্ছে ততটা ক্ষতি হয়নি সেখানে। সোমবার নিউ ইয়র্কে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া এবারের বাজেটের আকার 4,05,000 কোটি টাকা থেকে 4,15,000 কোটি টাকার মধ্যে হবে বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাকাতি শাখার ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো, অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের স্বত্বাধিকারী সহ সন্দেহভাজন বাকি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সোমবার এ খবর প্রকাশিত হয় ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনে। ডিওজে কর্তৃপক্ষ বলছে, রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় মায়া দেগুইতো, ফিলরেমের স্বত্বাধিকারী মাইকেল ও সালুদ বাতিস্তা, ফিলরেমের অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা অ্যান্থনি পেলেজো এবং নকল অ্যাকাউন্ট ব্যবহারকারী কয়েকজনের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তবে ক্যাসিনো অপারেটর কিম ওং এবং ওয়েকাং শুর বিরুদ্ধে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতেই নিউ ইয়র্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ব্যাংক হিসেবে আরসিবিসির দায়িত্ব পরিচালনার কোনো অধিকার নেই। 5 কোটি এই হয়তো পাওয়া যাবে না, বাকিটা পাওয়া যাবে। It's utter nonsense and they should know it very well. If we complain against them, they will be out of banking business from the world. Because thefted টাকা যে ব্যাংক রাখতে চায় এই ব্যাংক হিসাবে থাকার কোনো অধিকার নেই। এদিকে হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা সত্ত্বেও দেশে চালের কোনো ঘাটতি হবে না উল্লেখ করে তিনি বলেন, হাওর অঞ্চলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ড। 2017-18 অর্থবছরের বাজেট 1 জুনই ঘোষণা হবে বলেও জানান অর্থমন্ত্রী। যেভাবে আপনারা শুনছেন সেরকম কিন্তু ক্ষতি হয় নাই। ক্ষতি আমরা যেটা দেখছি 2.5 লক্ষ একরে এটা এফেক্টেড হয়েছে, কিন্তু এর বেনিফিটস হ্যাভ বিন মাচ মোর এন্ড মাচ লার্জার এরিয়া এর বেনিফিটস হয়েছে। এই জন্য আমরা এবছরের যে প্রজেকশন করেছি রাইস প্রোডাকশন, তাতে কোনো ঘাটতি হবে বলে আমাদের মনে হয় না। বাজেট হচ্ছে 1 জুন, 405 লাখ থেকে 415 লাখের মধ্যে হবে। এ সময় তিনি আরো জানান, আগামী বাজেটেই পাশ হচ্ছে প্রবাসীদের সিটিজেনশিপ অ্যাক্ট। আমরা তাদের বাধ্য করছি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরো থাকছে, সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় চিকিৎসক ও নার্সের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন। রাজশাহীর হরগ্রাম পূর্বপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চালানো পুলিশের অভিযান শেষ হয়েছে। প্রায় 9 ঘন্টার অভিযানে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টা থেকে ওই এলাকা ঘিরে রেখে কয়েকটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে পুলিশের সঙ্গে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা 6:30টার দিকে অভিযান শেষের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপপুলিশ কমিশনার আমির জাফর সাংবাদিকদের জানান, হরগ্রাম পূর্বপাড়া এলাকার 2 থেকে 3টি বাড়িতে বিস্ফোরক দ্রব্য সহ জঙ্গিরা রয়েছে এমন সন্দেহে তারা সেখানে অভিযান চালান। এদিকে অভিযান চলাকালে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এদিকে সিলেটে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজে পাওয়া বোমা সদৃশ্য বস্তুটি বুধবার উদ্ধার করা হবে বলে জানিয়েছেন র্যাব 9-এর উপ অধিনায়ক মেজর জামশেদুর রহমান। রাজধানীর সদরঘাটে লঞ্চ থেকে নেমে গন্তব্যে যেতে নিদারুণ হয়রানি আর ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ অপেক্ষার পর বাস কিংবা সিএনজি অটোরিকশা পাওয়া গেলেও গুনতে হয় দ্বিগুণেরও বেশি ভাড়া। কারণ অনুসন্ধানে দেখা যায়, পুলিশের নামে চাঁদাবাজি, গাড়ির হেলপার ও চালকদের অতিরিক্ত মুনাফার লোভে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পরিবহন মালিক সমিতি বলছে, হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। দর্শক, এসএম সালাউদ্দিনের ক্যামেরায় দেখুন আমার করা একটি প্রতিবেদন। নজরুল ভাই, একটু কথা বলি। একটু দেখলাম এই যে মাত্র এই যে আপনার হাতে টাকা আছে, সিএনজি টাকা দিয়ে গেল, কেন নিচ্ছেন? ডিউটি করে ডিউটি করে তো সরকার আপনাদেরকে টাকা দেয়, বেতন দেয়, তাহলে ওদের কাছ থেকে কেন নিচ্ছেন? না, পেশা দেয়নি তো, এর কাছে যাইনি আমি। দেখছেন না, দেখলাম ওখান থেকেও দেখলাম আপনি টাকা নিচ্ছেন, সিএনজির সামনে দাঁড়িয়ে আছেন, টাকা নিচ্ছেন, এখনো আপনার হাতে টাকা দিয়ে গেল, আপনার হাতে এখনো টাকা আছে, কেন নিচ্ছেন? সরি ভাই, আর নেব না। পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। তবে এই পুলিশ সদস্যের মতো এমন স্বীকারোক্তি বা কয়জন দেন? রাজধানীর প্রবেশদ্বার সদরঘাটে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এরকম আরো কিছু দৃশ্য।
এবার গল্পটার একটু শুরুতে যাওয়া যাক। রাতের নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষ নিয়ে জেগে উঠছে সদরঘাট। দীর্ঘ ভ্রমণ শেষে রাজধানীতে পা রাখেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষজন। এবার গন্তব্যে যাবার পালা। বাক্স পেঁটরা নিয়ে তাই গণপরিবহনে ওঠার চেষ্টা। সমস্যা শুরু সেখানেই। অভিযোগ ছিল ভোরের সদরঘাটে যাত্রী হয়রানি পৌঁছায় চরমে। সত্যতা যাচাইয়ে যাত্রী বেশে বাসে ওঠার চেষ্টা। পুলিশের কাছে কত টাকা দেয়া লাগছে? 100 টাকা। টাকা কে নেয়? পুলিশে নেয়। কত লোক এটা নেয়? এই কারণে যাত্রীদের কাছ থেকে বেশি নিচ্ছ? 5 টাকা 10 টাকা বাড়ানো। আপনারা যেমনটি দেখছিলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় পা রাখা মানুষগুলোর কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে 10 থেকে 20 টাকা, এমনকি 50 টাকা বেশি পর্যন্ত। কারণ হিসেবে হেল্পাররা বলছেন, এখানে গাড়ি ঢোকানোর আগে পুলিশকে অনেক বেশি পরিমাণ টাকা তাদেরকে দিতে হচ্ছে ঘুষ হিসেবে। ওই জায়গাতে ভিতরে আপনি পুলিশে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। 20 টাকা বেশি নিচ্ছি সকালে এখানে গাড়ি লাগাতে হয়। তবে নৈরাজ্যের শিকার যাত্রীরা বলছেন, বাধ্য হয়ে দ্বিগুণেরও বেশি ভাড়ায় যেতে হচ্ছে তাদের। বাস পাইতেছি সারাদিন দেখি দাঁড়া থাকা সম্ভব। 30 টাকা বেশি গেলেও টাকা দিয়ে চাই লাভ হবে না। আমার ওখানে কাজ আছে, এই জন্য যাইতে হবে। এরা পুলিশের পয়সা দিয়ে এই এলাকায় ঢুকে ভাড়া বেশি নেয়। যে জায়গায় 30 টাকা ভাড়া সে জায়গায় 60 টাকা নেয়। আমাদের যাওয়ার দরকার। যদি ভাড়া বেশিও না হয় তাহলে আমাদের কিছু করার নাই। তো মিটারে কেউ যাচ্ছে না, তো এখন কন্টাক্টে যাইতে আমরা বাধ্য। যদিও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি। একটা স্পেশাল সুযোগ নেওয়ার জন্য ওখানে গেছে, কিন্তু এরপর তাকে টার্মিনালে আসতে হবে। টার্মিনালে আসলে যে সিরিয়াল পায় সেখানে তাকে আমরা ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ আছে আমাদের, সেইটা আমরা নেব। এদিকে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। অনুসন্ধানের পর যদি দেখি হ্যাঁ এটা সত্য আছে, অবশ্যই সেই সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়া ওই এলাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দেওয়ার কথা জানান তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন সহ 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানী শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন ও গোপালগঞ্জে 400 কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প ও 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, 9 মাস বেড়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন 71 বছর 6 মাস। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ সরকারের এশিয়া ও আফগানিস্তানের নিরাপত্তা পরিচালক ওয়েন জেনকিন্স। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান ওয়েন জেনকিন্স। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং বেগম জিয়ার উপদেষ্টা ডক্টর রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিভিন্ন ইস্যু নিয়েও ব্রিটিশ সরকারের এশিয়া ও আফগানিস্তানের নিরাপত্তা পরিচালক এর সঙ্গে আলোচনা করেন বেগম জিয়া। সুপ্রিম কোর্টকে পবিত্র অঙ্গন মন্তব্য করে কোনোভাবেই যাতে এ অঙ্গনকে কলুষিত করা না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। ভাস্কর্য স্থাপনের সময় আইন মন্ত্রণালয়কে জানানো হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সংবাদ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। ভাস্কর্যের প্রয়োজনীয়তার ব্যাপারে যখন কিছু দ্বিধাদ্বন্দ্ব উঠেছে, সুপ্রিম কোর্টটা অত্যন্ত পবিত্র স্থান, এটা যেন কোনোভাবেই কুলসিত না হয়, এখানে যাতে কোনো রকম অরাজকতা না হয় সেটা সকলের বিবেচনা করা উচিত। আন্দোলন ও নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ৭৭টি সাংগঠনিক জেলা সফরের উদ্দেশ্যে বিএনপির ৫১টি টিম গঠন করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
22 এপ্রিল শুরু হওয়া এর কার্যক্রম আগামী 7 মে শেষ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা সফরের বিষয় নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল। রাজনৈতিক এবং সাংগঠনিক সফরের জন্য 51টা দল তৈরি করা হয়েছে এবং সেই দলগুলোর নেতৃত্বে থাকছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বিভিন্ন জেলাগুলোতে তারা যাবেন এবং সেখানে আমাদের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন এবং আন্দোলন, নির্বাচন সব বিষয়েই সেখানে আলোচনা হবে এবং আমরা আশা করছি যে এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নেতা কর্মীরা আরো উজ্জীবিত হবেন। আন্দোলনের নামে বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা জনগণ বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জানে এটা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের এই নির্বাচিত সরকারের অধীনেই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এটা তারা জানে যে এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তারপরেও তারা নানান সময়ে কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিভ্রান্ত করে তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার বা এই ধরনের কোন সরকারের যেটা বিধান সংবিধান নাই সেটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। প্রবাসী সময়ে আরো থাকছে, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব চীনের বিবেচনায় রেখেছে ঢাকা। এবং মানসিক প্রস্তুতির পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন রপ্ত করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলগুলোকে হারানো সম্ভব। সংবাদ সম্মেলনে মাশরাফি। সাকুরা বার বয়ের সাথে দ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যুবদল নেতা জনিকে, এমন দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। এদিকে এই ঘটনায় সোমবার রাতে নিহতের স্ত্রী মর্জিনা বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নাম মোহাম্মদ জনি, পরিবার সহ থাকতেন রাজধানীর কল্যাণপুরে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন 21 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে। রোববার রাতে রাজধানীর শাহবাগে সাকুরাবারের সামনে পিটিয়ে হত্যা করা হয় তাকে। জনির বড় ভাই নয়ন অভিযোগ করেন, সাকুরাবারের একজন হোটেল বয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল জনির। সেই পরিকল্পিতভাবে হত্যা করেছে জনিকে। সবশেষ রোববার রাত 10টায় স্ত্রীর সাথে মোবাইলে কথা বলার সময়ও এই বিরোধ নিয়ে কথা বলেছিল জনি। কালকে 10:30টার দিকে ওর ওয়াইফকে ফোন দিছে, ফোনটা রিসিভ করে কথা বলে না। ওর ওয়াইফ শুনতেছে, ওরে যারা ঘিরে ধরছে তারা বলতেছে, জনি বলতেছে আর কি ওদের উদ্দেশ্যে, যে মাহবুব, যে তোরা আমি এত ঝামেলা থেকে বাঁচাই, তুই আজকে পোলাপান নিয়ে আমার মারার জন্য অ্যাটাক করছিস। তো মাহবুব নামে ওখানের একজন স্টাফ আছে, ও অ্যারেস্ট হয়েছে। নিজের চোখে দেখছি সিসিটিভিতে। রিমান্ডে নিলে সব বের হয়ে যাবে। এদিকে নিহত জনির বড় ভাই তাকে শাহবাগের পাইকারি ফুল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও শাহবাগ এলাকায় গিয়ে এ নামে কোনো পাইকারি ব্যবসায়ী নেই বলে জানা যায়। পুলিশ বলছে মামলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। শিগগিরই এ হত্যার রহস্য উন্মোচন করা যাবে। পুরো বিষয়টা আমাদের এখন তদন্তাধীন আছে। আমরা এর সাথে যারা এর সাথে জড়িত আছে এবং যাদের উপর দায়িত্ব বর্তাবে তাদেরকে আমরা গ্রেফতার করবো এবং আইনামলে আনবো। নিহত জনি 2012 সালে একই জায়গায় খুন হওয়া ফুল ব্যবসায়ী সেলিম শাহী হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে করদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইজিইবি ভবনে ভ্যাট ও মূল্য সংযোজন কর বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা মাথায় রেখে ভ্যাটের হার 15% থেকে কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।
আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে মঙ্গলবার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এনবিআর। এতে ভ্যাটের হার 15% করা হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিপদে পড়বে বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাদের যুক্তি, এসএমই খাত বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। আমি মনে করি 7 থেকে 10%-এর মধ্যে যদি ভ্যাটটা প্রথম দিকে চালু করা হয়, ভ্যাট চালুর পরে আপনারা আস্তে আস্তে ভ্যাট বাড়ালে যেটা সহনীয় অবস্থায় আসবে, ম্যাক্রো লেভেলে আমার মনে হয় চিন্তা করতে হবে। আমাদের ফেডারেশনের সাথে এনবিআর এর অনেক ডিসকাশন হয়েছে এবং একটা ডিসকাশনে প্রায় 7টা জয়েন্ট ডিক্লারেশন হয়েছে। তার কিছু রিফ্লেকশন আসবে কি আসবে না এটা স্পষ্ট করে আপনাদের বলে দেওয়া উচিত। আমাদের মধ্যে যতটা স্পষ্ট থাকবে ততটা আমাদের জন্য সুবিধা হবে। অনুষ্ঠানে নতুন আইন অবশ্যই ব্যবসা ও বিনিয়োগ বান্ধব দাবি করে তা বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান এনবিআর চেয়ারম্যান। আমাদের সকল আইনই হচ্ছে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং শিল্প বান্ধব। এগুলোর আওতায় রাজস্ব আহরিত হবে, ব্যবসা বাণিজ্য, শিল্প, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত হবে। আইনমন্ত্রী বলেন, প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে। এই অবস্থায় নতুন ভ্যাট আইন একদিকে যেমন রাজস্ব আয় বাড়াবে, তেমনি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করেন তিনি। 3,40,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে গত বছর। এই বছর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 4,22,000 কোটি টাকা। তা আমাদের এই টাকাগুলো কোত্থেকে আসবে? করের বোঝা কিন্তু চাপানো হচ্ছে না। এই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা এনে এই করটা যেন আমরা ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি, সেইটার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে এই আইনটা করার উদ্দেশ্য। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের স্বার্থে দীর্ঘমেয়াদী করনীতির দাবিও উঠে আসে আলোচনায়। কনসেনসাস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা ও নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া আহত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। সোমবার রাতে কুমিল্লার লাকসামে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মৌলভীবাজারে পাহাড় ধসে অটোরিকশার উপর পড়ে মারা গেছেন 2 নারী। যশোরে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরপর 2বার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বেঁচে যায় 8 বছর বয়সী শিশু জসিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। সোমবার রাত 8টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাস এলাকায় মোটরসাইকেল চাপায় আহত হয় শিশু জসিম। পরে তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার বাবা রাজ্জাক, মা ঝর্ণা বেগম ও নানি জয়নব নিসা। পথে বড়ল এলাকায় নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে জসিমের বাবা, মা ও নানি সহ 4 জন নিহত হন। তবে এই দুর্ঘটনায়ও অলৌকিকভাবে বেঁচে যায় শিশু জসিম। পুরো পরিবেশ শেষ, এই হত্যার বিচার চাই আমরা। এটা তো মুখোমুখি সংঘর্ষ, এটা তো অবশ্যই বাসের দায়ভার নিতে হবে। আমরা রাজ্জাক ভাই পরিবার সবার জন্য সুস্থ বিচার চাই। সামাজিকভাবে যত ক্ষতিপূরণ দাবি করতেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসের ড্রাইভার পলাতক আছে, আমরা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রাখছি এবং আসামি গ্রেফতার চেষ্টা চলতেছে। এদিকে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে পাহাড়ের মাটি ধসে একটি গাছ সিএনজি অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলেই 2 নারী নিহত হন। আহত হন আরো 3 জন। এছাড়া যশোরের রাজারহাট বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় হাসান আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মুহাইমিন, সময় সংবাদ। খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও নার্সের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 9টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চিকিৎসক জানান, দুপুরে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় দাওয়াত খেতে যান একই হাসপাতালের ডাক্তার মনিরুজ্জামান ও নার্স জোবায়দা বেগম। খাবার খাওয়ার পরপরই আলমগীর হোসেন সহ 3 জনই অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিনিয়র স্টাফ নার্স জোবায়দা বেগম ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান। খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক। বর্তমানে প্রধান সহকারী আলমগীর হোসেন চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। খাদ্যে বিষক্রিয়ায় সন্দেহ করতেছি, এটা হয়তো উচ্চতর পরীক্ষান্তে পোস্টমর্টমের পরেই আমরা এটা নিশ্চিত বলতে পারবো।
রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, চীনের বিশেষ দূত সান গুজিয়াং বাংলাদেশে 4 দিনের সফরে এসে মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারকে দ্বিপক্ষীয় বৈঠকের আহ্বান জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে বেজিং সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও এ সময় আগ্রহ প্রকাশ করেন ওই চীনা কর্মকর্তা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। চীনের এই প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানানো হয়। তবে বিষয়টি স্পর্শকাতর বলে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান কর্মকর্তারা। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে গেল বছর 69,000-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসেন। After officials accused it of favoring Muslims over Buddhists. The lack of medical. এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে বাংলাদেশি ক্যাব ড্রাইভার মশিউরের উপর হামলাকারীদের একজনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে অ্যাসল্ট অ্যান্ড হ্যারাসমেন্টের অভিযোগ আনা হয়েছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউনের দফতর থেকে জানানো হয়, আগামী 19 জুলাই হোজে গঞ্জেলাস নামের ওই ব্যক্তিকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এদিকে সোমবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ট্যাক্সি চালকদের উপর হামলাকে দণ্ডনীয় অপরাধের আওতায় আনার সংশোধনী বিল উপস্থাপন করেছেন। তিনি বলেন, গত কয়েক মাসে দক্ষিণ এশীয় মুসলিম, শিখ, বাংলাদেশি ও পাকিস্তানি ট্যাক্সি চালকদের উপর হামলা এখন আর গোপন নেই। জাতীয় রাজনীতি নেতিবাচক মনোভাব সমাধানের পরিবর্তে বিদ্বেষকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্রান্স বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ফ্রান্স বিএনপি। রোববার প্যারিসের গার্দ নর্দের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারিতার মাধ্যমে দল পরিচালনা করছেন। ফ্রান্স বিএনপিকে গতিশীল করতে তাদের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুয়ালালামপুরের ডি পালমা হোটেলে বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বাংলাদেশ ছাত্র কাউন্সিলের সভাপতি তোফায়েল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও ফয়সাল খানের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। ছাত্র ইউনিয়নে সময় সংবাদের কাছে প্রবাসীদের চাওয়া পাওয়া নিয়ে আলোচনা সভা করেছে জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দার অভিজাত হোটেল লিমার এক হলরুমে সময় টিভি দর্শক ফোরামের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রবাসীদের বিষয়ে আরও ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচারের বিষয়ে সময় সংবাদের প্রতি আহ্বান জানান সৌদি প্রবাসীরা। শিফন আল মামুনের পরিচালনা ও রৌশন জামিল শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল এম বোরহানুদ্দিন। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য 10 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাই। বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজায় পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার 108তম আসরে বিজয়ী হয়েছেন দিদার বলি। উখিয়ার শামসু বলিকে হারিয়ে 16 বারের মতো বিজয়ী হলেন তিনি। লালদিঘি ময়দানে বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। দেশের বিভিন্ন এলাকা থেকে কুস্তিগিররা এই প্রতিযোগিতায় অংশ নেন। বলি খেলা উপলক্ষে লালদিঘি ময়দান এলাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে লালদিঘি ও আশেপাশের এলাকায় বসেছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো জাদুঘরের অনলাইন ভিত্তিক ভার্চুয়াল গ্যালারি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে গ্যালারি উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সহ জাতীয় জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল গ্যালারি প্রাথমিক পর্যায়ে জাতীয় জাদুঘরের 3000 প্রদর্শনী নিয়ে যাত্রা শুরু করেছে। এই গ্যালারির মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ও জাতীয় ইতিহাস সহজেই তুলে ধরা যাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। আসলে মঞ্চে যারা ভূমিষ্ঠ রয়েছে সারা পৃথিবীতে সভ্য জাতি হিসেবে আছেন। মানসিক প্রস্তুতি থাকলে ইংল্যান্ডের কন্ডিশন ও প্রতিপক্ষ কঠিন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলগুলোকে হারানো সম্ভব। ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প ও 2 সিরিজ খেলতে যাবার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন ম্যাশ। আমার কাছে মনে হয় অবশ্যই এটা জেতার জন্য যেতে হবে, কারণ অনেক কিছু ক্যালকুলেশনেরও ব্যাপার আছে এখানে। ওইখানে জিততে পারলেই না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সুযোগ থাকবে, কারণ ওই টুর্নামেন্টটা খারাপ হলে হবে কি যেটা আরো বেশি প্রেশার মাথায় চলে আসবে। তবে আমি সবকিছুর জন্য বলবো যে আমার কাছে পার্সোনালি মনে হয় মেন্টালি রেডি না হতে পারলে ডিফিকাল্ট হবে। অপোনেন্টগুলোর দিকে যদি তাকাই তাহলে আমার কাছে মনে হয় যে এটা এত সহজ হবে না, বাট ইউ নেভার নো। আমরা ওই কন্ডিশনেও হয়তো এর আগে ইংল্যান্ডকে হারিয়েছি 2 বার, অস্ট্রেলিয়াকে কার্ডিফে একবার হারিয়েছি। সো যদিও ওইগুলা হিস্ট্রি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইটস পসিবল। ডিপেন্ড করছে যে আমরা কিভাবে মেন্টালিটি সেট আপ করি। প্রবাসী সমরের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা, সেবা না দিয়ে কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। অভিযোগ দক্ষিণের মেয়রের, পাল্টা দোষারোপ ওয়াসার। হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত। সাকুরা বার বয়ের সঙ্গে দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে খুন করা হয় যুবদল নেতা জনিকে, দাবি পরিবারের। কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা, নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেলে। এবং রাজধানীর সদরঘাটে লঞ্চ থেকে নেমে হয়রানির শিকার যাত্রীরা, খোদ পুলিশই করছে চাঁদাবাজি। ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।